দিদি আমাদের যেটা প্রথম প্রশ্ন, খিদিরপুরে রাত্রিবেলায় আগুন লেগেছিল 12টা বেজে সামথিং কিছু সময়। দমকল এসছে রাত্রি 2:30-এর পর, প্রায় 2.5 ঘন্টা পর দমকল এসছে এবং সেই নিয়ে অভিযোগ করছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে, কিন্তু তিনি শুনতে চাইছেন না। কি বলবেন? দেখুন, পূর্ব পরিকল্পিত হওয়ার চান্সেস তো একদমই আছে তার, এবং সবচেয়ে বড় কথা, এটা প্রথম এবং দ্বিতীয় দুখানা প্রশ্ন উঠে আসছে। এটা প্রথম চান্সেস পূর্ব পরিকল্পিত, কেন দমকল আজকে 3 ঘন্টা পরে এসে উপস্থিত হচ্ছেন? যদি পূর্ব পরিকল্পিত না হয়ে থাকে তো, আর দ্বিতীয়ত কোন রকম স্যাংশন রেখে বা একটা জায়গায় যখন আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, প্রপার যে প্ল্যান, মানে যে প্ল্যানটা মেনটেন করতে হয়, সেই প্ল্যানটা কি আদৌ মেনটেন হচ্ছে, বা প্ল্যানটা কি মেনটেন করে সেই কাজটা মাননীয় সরকার করেন কিন্তু না। এই কারণেই করেন না, তাই জন্যই কিন্তু মানুষের লাইফ গুলো আজকে পুরোপুরি রিস্কের দিকে চলে যাচ্ছে। আজকে এই সরকার, যেখানে আমরা জানি স্বাস্থ্য থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, চাকরি থেকে শুরু করে সমস্ত জায়গাটাতেই এই সরকারটা একটা বিগ ফেলিওর। সেই বিগ ফেলিওর সরকার, তারা চাইছে কি ওই জায়গাটা আগুন লেগে যাক পূর্ব পরিকল্পিত ভাবে, তারপর সেখানে তারা একটা শপিং মল বানাবে বা অন্য কিছু বানাবে, আর কোনো বড় বিল্ডিং বানাবে, সেখান থেকে প্রমোটারের থেকে টাকা নেবে, এত টাকা মুনাফা করবে। এই মুনাফাটাই তো বেসিক্যালি এদের টার্গেট। এই কাটমানি সরকার, চোরের সরকার, যে সরকারটা মানুষের শিক্ষা স্বাস্থ্যকে অবহেলা করে, একটা এইভাবে কোনদিন ডেভেলপমেন্ট হয় না। আপনি মানুষকে ভাতা দিয়ে, টাকা দিয়ে কোনোদিন মানুষের ডেভেলপমেন্ট করতে পারবে না। একটা ডেভেলপমেন্টের জন্য আপনার প্রয়োজন হচ্ছে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, মানে যেটাকে বলে আপনি এমপ্লয়মেন্ট দেবেন, আপনি শিক্ষা প্রদান করবেন, আপনি স্বাস্থ্যের জায়গাটা দেখবেন। সেই জায়গাটাতে তো মাননীয় সরকার ফেলিওর। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দমকল মন্ত্রী পরবর্তীকালে তার দায় এসে অস্বীকার করছেন, সাধারণ মানুষকে বলছেন আপনি এসেছেন আগে, আমি আসছি পরে। মানে এরা এইরকম ভাবে, যে মানুষরাই তাদের রাইটের জন্য লড়াইটা শুরু করছে, তখনই তাদেরকে কিভাবে দাবিয়ে দেওয়া বা তাদের প্রত্যুত্তরে মানে মুখের ভাষা পর্যন্ত তাদের এক দমকল মন্ত্রীর কিন্তু কোনোভাবেই সংযত নেই। তিনি কিন্তু প্রতি মুহূর্তেই দেখা যাচ্ছে নিজেকে ডিফেন্ড করতে ব্যস্ত। মানে রাজ্য সরকার সবসময়তেই তার যে ফেলিওরটা রাজ্য সরকারের, সেই ফেলিওরটা ঢেকে রাখতেই কিন্তু তৎপর, মানুষকে কোনো রেমেডি দিতে, মানুষের উন্নতি সাধন করতে বা স্ট্রাকচারাল কোনো ডেভেলপমেন্ট করতে একেবারেই প্রয়াসী নন। তো এই কারণেই এটা রাজ্য সরকারের ফেলিওর। দিদি দুটো প্রশ্ন যাচ্ছে। একটা প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তড়িঘড়ি, আমাদের রাজ্যে বহু জায়গায় আগুন লেগেছে, এর আগেও লেগেছে, এবং আগুন লাগাটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়, কিন্তু এত তাড়াতাড়ি পৌঁছে যাওয়া এবং তার সাথে সাথে ডিক্লেয়ার করে দেওয়া যে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। এত তাড়াতাড়ি কি করে সম্ভব? আর দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এখানকার কর্পোরেশন বলছে 400টা দোকান পুড়েছে, আবার অন্যত্র বলা হচ্ছে 1500টা দোকান পুড়েছে। 1 লক্ষ টাকা কিসের বেসিসের জন্য দিচ্ছেন মাননীয়? মানে আপনাকে জিজ্ঞেস করছি, জানেন কারণটাও নিশ্চয়ই জানেন। ক্ষতিপূরণ দিচ্ছেন, মানুষের জীবনে ক্ষতিপূরণ মাননীয় 1 লক্ষ টাকা করে বেঁধে দিচ্ছেন। এটা তো আজকের চাল নয়, এটা বহু পুরনো চাল মাননীয়। মানুষকে মারেন তার অশিক্ষা, কুশিক্ষা, তার এই স্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট সেটা না করার কারণে, তার এই সরকারের কাটমানির কারণে, চুরি করার কারণে, তারপরে মাননীয় গিয়ে ক্ষতিপূরণ দেন। এটা ভোটের রাজনীতি, ভাতার রাজনীতি। এর আগেই আমি কিন্তু বললাম যে এইভাবে কিন্তু মানুষের উন্নতি সম্ভব নয়। আপনি মানুষকে মেরে দেবেন, মানুষের ক্ষতি করে দিয়ে তার জীবনের মূল্য আপনি 1 লক্ষ টাকা ধার্য করে দিচ্ছেন। আর হ্যাঁ দাদা, সেকেন্ড প্রশ্নটা কি বললেন? 15টা দোকানের জায়গায় 400টা, 1500 বলা হচ্ছে এক জায়গা থেকে, আর কর্পোরেশন বলছে 400টা, মানে 1100টা ডিফারেন্স হচ্ছে। 1 লক্ষ টাকা করে যদি 1100 দোকানকে দেওয়া হয়, তাহলে কত হাজার কোটি টাকার, প্রচুর হাজার কোটি টাকা। কিন্তু তারা দেখাচ্ছে 400টা, কারণ দেখুন সেখানে হয়তো 400টারই পারমিট আছে, 1500টার পারমিট হয়তো নেই। সেই অর্থে কিন্তু করছে, জেগে উঠছে। এই যে আপনি দেখবেন ঠেলা গাড়ি থেকে শুরু করে যারাই করছে, পুলিশ কিন্তু টাকা নেয়, পুলিশের পেট ভরে ওঠে, পুলিশ ওটা এক্সট্রা ইনকাম। স্যালারির টাকাটা তারা কিন্তু ঢুকিয়ে রেখে দেয় অ্যাকাউন্টে, তারা স্যালারির টাকা হাত দেয় না। এই যে ঠেলা গাড়ির বা যারা মানে টেম্পোরারি যে দোকানগুলো, সেখান থেকে পুলিশ টাকা তোলে, পুলিশের প্রশ্রয়। এটা তো সরকারের ফেলিওর। মানুষের, তারা ধরুন পেটের দায়ে, যে রাজ্যে এমপ্লয়মেন্ট নেই, যে রাজ্যে শিক্ষা নেই, যে রাজ্যে দুর্নীতিতে ভরা সরকার, 26,000-এর যে ঘটনা আপনি দেখে নিয়েছেন, আরো কত কত ঘটনা এরকম আমরা মানে প্রাইমারি ক্ষেত্রেও জানি, এরকম আমরা আরো প্রচুর রিক্রুটমেন্টের ক্ষেত্রেও এই কথা সত্যি যে প্রতিটা জায়গাতেই দুর্নীতি। তাহলে তারা কি করবে? তারা তাদের পেট চালানোর জন্য যদি একটা ধরুন ঠেলা গাড়ি দিয়ে থাকে বা টেম্পোরারি একটা দোকান হয়তো সেখানে রাখছে, সেই
লোকগুলোর যে লাইফের যে ভ্যালু সেটা কে দেবে? আসলে ফেলিওর টাকা, এটা তো মাননীয় সরকারেরই। 400টা দোকান বা 1500টা 500টা দোকান সেটা আমি বলছি না, বা 1500টা দোকান, এই যে অঙ্কের ডিফারেন্সটা মাননীয় তো জানেন। গরমিল করতে কিরকম ভাবে সিদ্ধহস্ত দেখেছেন তো, হিন্দু সাজিয়ে মুসলিম তারা বলছেন মানে এই দেশের নাগরিকত্ব দেওয়ার জন্য রোহিঙ্গা মুসলমানদেরকে এনে শাখা সিঁদুর পরিয়ে বলে রাখা হচ্ছে দিনের পর দিন শাখা সিঁদুর পরে যাও এবং হিন্দু সাজো, কারণ যাতে করে তুমি এই মানে পাও ভোটাধিকারটা পাও, মানে তুমি নাগরিকত্বটা পাও। তাহলে মাননীয় সরকারকে এরাই তো ভোটে জিতিয়ে আনছে, এই রোহিঙ্গা মুসলমান যারা আজকে দেশে হিন্দু সেজে বাস করছে এই পশ্চিমবঙ্গে আই আসছে। তাহলে এইটা তো গরমিল করার অঙ্ক, এটা তো মাস্টার মাননীয়, সেটাই উনি করে চলেছেন। গরমিলটা যদি উনি না করেন তাহলে উনি সরকারটাকে টিকিয়ে রাখবেন কি করে? ইলিগাল ভোটার যদি উনি না আনেন তাহলে ওনার সরকারকে তো মানে মূলস্পটন হয়ে যাবে, পদত্যাগ করতেই হবে। সেই জায়গা থেকে মানে ওনাকে মানুষই তুলে দেবেন, সেই জায়গা থেকে এইগুলোই তো মাননীয় রাজনীতি। এই রাজনীতি ধিক্কারজনক, ন্যাক্কারজনক রাজনীতি। যে রাজনীতিতে দমকল মন্ত্রী তার নিজের ডিউটি করতে ফেলিওর, যে রাজনীতিতে 500টা দোকান নাকি 1500টা দোকান তার গরমিলের হিসাব দেন আজকে একটা কর্পোরেশন, মিউনিসিপ্যাল কর্পোরেশন। কেন না শুধুমাত্রই কিন্তু মানুষের অধিকারকে অসুরক্ষিত করার জন্য। তোমরা যখন 1500 লোককে বসতে পারমিট করেছো, এতদিন টাকা তুলেছো, তাহলে তোমরা এখন লিগাল বলার কে? তাহলে তোমরা ভরপাই করো 1500টা লোককে, ভরপাই করা উচিত। মানুষের অধিকার তো সবার আগে, খাদ্য, শিক্ষা, বাসস্থান, এটা তো সবার আগে। প্রতি মাথায় ছাদ, প্রতি পেটে ভাত, এটাই তো আমাদের বেসিক নিড। সেই বেসিক নিডটা দিতে যখন কোনো সরকার ফেলিওর করে, সেই সরকারের দায় নিতে হবে না সরকারকে? মাননীয়কে নিতে হবে না? নিতেই হবে। বলছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওখানে গেছেন, তার কারণ হচ্ছে তিনি দেখতে গেছেন, সুতরাং তার কাছে তো প্রশ্ন আসবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তাহলে উনি রেগে যাচ্ছেন কেন? দেখুন, আমরা দেখেছি, আমি ভারতীয় জনতা পার্টি সমর্থক মানে সেই জায়গা থেকে মানে হলেও যে কোনো দলই সেটা গণতান্ত্রিক দল, তাদের প্রশ্ন করার অধিকার রাখে। সে দলই, সে যে দলই হোক না কেন, এটা আমাদের সংবিধান মোতাবেক। কারণ মানুষের অধিকার তো সবার আগে, মানুষের উপরে অন্তত কোনো পার্টি হতে পারে না, মানুষ সবার উপরে কথা বলে। এবং আমরা জানি ইলেকশনে বলুন বা আপনি সর্বক্ষেত্রেও কিন্তু তারা মানুষ তাদের ব্যালট বক্সে তাদের যে অধিকার সেটাকে দিয়ে কিন্তু মানুষের ভোটই, মানুষ যেটা চায় তাদের ইচ্ছাটাই কিন্তু প্রতিষ্ঠিত হয়। আপনি দেখেছেন হয়তো একটা অন্য কোনো দলের একজন ক্যাডার যিনি প্রশ্ন করেছিলেন মাননীয়কে কিছু ন্যায্য প্রশ্ন। আজ থেকে মোটামুটি আমি 10-12-15 বছরের কথা বলছি, মানে পাস্টে। তখন মাননীয় উত্তর দিয়েছিলেন, ইউ আর সিপিএম ক্যাডার। আমি কিন্তু সিপিএম দলের সঙ্গে কোনোভাবে কানেক্টেড নই, বাট স্টিল উনি তাকে সিপিএম ক্যাডার না বলে উনি যদি তার রাজ্যের একজন জনগণ হিসেবে মনে করতেন, উনি বিজেপিকে সর্বক্ষেত্রে দাগিয়ে না দিয়ে উনি যদি এটা মনে করতেন যে আমি তারও মুখ্যমন্ত্রী, কারণ মাননীয় আমারও মুখ্যমন্ত্রী বটে, আমি কিন্তু কোনদিন তাকে অসম্মান করে, তার নারী সম্মানে অসম্মান করে কথা কিন্তু বলি না। আমি কিন্তু মাননীয় সম্মান করে একজন নারী হিসেবেই তার কাছে যে অধিকার যেগুলো আমাদের সুনিশ্চিত করা দরকার, আমি কিন্তু সেই অধিকারটা সুনিশ্চিত করার কথাই কিন্তু আমরা বলে এসেছি। তো সেই মর্মে মাননীয় সেখানে উত্তর না দিয়ে তিনি কিন্তু ওয়াক আউট করে যান, আমরা জানি। আচ্ছা, আপনিও জানেন ডেফিনেটলি ঘটনাটা, যে ইউ আর সিপিএম ক্যাডার বলে তাকে অপমান করে। কারণ একটা মানুষ একটা দেশের গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে সে যদি প্রশ্ন করার অধিকারটা রাখে না, ইরেসপেক্টিভ অফ হিজ অর হার পলিটিক্যাল আইডেন্টিটি, মেবি কংগ্রেস হতে পারে, শিবসেনা হতে পারে, এনি পার্টি, আমি কোনো পার্টি হিসেবে বলছি না, আমি অ্যাজ এ হিউম্যান বিইং এই দেশের একজন নাগরিক হিসেবে, অ্যাজ এ সিটিজেন অফ ভারত, এটাই আমার প্রশ্ন। এই প্রশ্নটা আমরা কেন করতে পারবো না? সাধারণ মানুষ তার ফান্ডামেন্টাল রাইটস এর কথা, ডেমোক্রেসির রাইটস এর কথা কেন বলতে পারবে না? ডেমোক্রেটিক রাইটের কথা বলার জন্যই আমাদের ভারতের সংবিধান, এবং উনি নিজে একজন আইনজীবী। তাহলে আইনের সাধনা যারা করেন তারা তো ডেফিনেটলি জানেন যে সংবিধান তো সকলের উপরে, আমাদের সংবিধান কিন্তু মানুষের অধিকারকে সুরক্ষিত করার জন্যই করা হয়েছে। ভারতবাসী সকলকে, ইরেসপেক্টিভ অফ এনি কাস্ট, ক্রিড, সেক্স, রিলিজিয়ন, এনিথিং, দেন হোয়াই নট? এই ক্ষেত্রে মাননীয় কেন ওয়াকআউট করবেন? তিনি আনসারেবল, শি ইজ আনসারেবল, শি ইজ আওয়ার মাননীয় সিএম, তিনি আমাদের অনারেবল সিএম, শি হ্যাভ টু আনসার। কারণ আজকে এই রাজ্যের এই অবস্থা, আজকে এই ঝুপড়িবাসী আপনি যেটা বলছেন, তাদের মানে তারা যে দোকানপাট খুলেছে, তাদের জীবিকাটা নির্বাহ করছে, এই জীবিকার দায়িত্ব, তাদের আজকে জীবনের যে ক্ষতির যে দায়িত্ব, সেটা তো মাননীয় সরকার নেবেন না। তাহলে কে নেবে? নিতেই হবে মাননীয় সরকারকে। মাননীয় ওয়াকআউট করছেন, সেটা মাননীয় করতে পারেন কি সংবিধান অনুযায়ী? উত্তরটা আপনিও জানেন না, আমিও জানি না, তাই আমি ডাইরেক্ট উত্তর দিয়ে এই ক্ষেত্রে লাভ বিশেষ হবে না। রাদার আই মাস্ট সে প্রশ্নটা করবো, মানুষকে বিচার করতে হবে।
হবে এটা। আমি জনসাধারণের কাছে প্রশ্ন করছি যে আপনারা ঠিক করুন কোন সরকার নির্বাচন করবেন, আপনারা ঠিক করুন। আপনারা এই সরকারকে ভোট দিয়ে কি এই জন্য কি আপনারা জিতিয়ে এনেছিলেন? আপনারা ঠিক করুন। আপনাদের অধিকার প্রতিদিনে দিনে ভুলুণ্ঠিত হচ্ছে, এটা কি আপনারা মেনে নেবেন নাকি আপনারা প্রত্যাঘাত দেবেন? এটা মানুষকে ঠিক করতে হবে। দিদি, আমার শেষ প্রশ্ন যেটা হচ্ছে যে মানুষ জানতে চাইছে যে খিদিরপুর বলে কি এত তাড়াতাড়ি অনুদান ডিক্লেয়ার করা হলো? দেখুন, মাননীয় আমাদের সংখ্যালঘু ভাই বোনদেরকে ব্যবহার যে করেন সেটা আমরা জানি। সংখ্যালঘু ভাই বোনদের অধিকার দিনে দিনে অসুরক্ষিত সেটা আমরা জানি। আমি আমাদের সংখ্যালঘু ভাই বোনদের হয়ে যে মানে এতগুলো তাদের অধিকার নতুন করে পুনর্বিবেচনা এবং তাদের অধিকার সুরক্ষিত করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আমি কিন্তু বিভিন্ন কোর্টে লড়াই করছি এবং করি। আপনি একটু ব্যাকগ্রাউন্ড খোঁজ নিলে জানতে পারবেন। আমাদের রেবেকা মোল্লা তথা আমাদের বাসার কাজী তথা আমাদের এরকম প্রচুর সংখ্যালঘু ভাই বোন আছেন যারা কিন্তু আজকে মার খেয়ে এক ঘরে হয়ে বসে রয়েছেন এবং তারা তাদের ভোটটা যদি অন্য কাউকে দেন, মানে তৃণমূল না করেন, তাহলে তাদেরকে বলা হয়, তাদের ধর্ম নিয়ে কটূক্তি করা হয়, তাদের যে তারা যে যেটাই হোক আপনাদের ঈশ্বরের পুজো করেন, যে আল্লাহর বান্দি নয় বলে মানে আল্লাহ তুলেও তাদেরকে কিন্তু অসম্মান করা হয় যদি কেউ তৃণমূল না করেন এইরকম জায়গাগুলোতে থেকে। তাই আমরা বলবো সংখ্যালঘু ভাই বোনদেরকে তিনি যেহেতু ওই দুধেল গাই হিসেবে ব্যবহার করছেন এবং ইভেন রিসেন্টলি, ভেরি রিসেন্ট, মানে হয়তো দুদিনও হয়েছে, 26,000 শিক্ষার্থীর মধ্যে একজন আমার সংখ্যালঘু ভাইও আমাকে ফোন করেছিলেন এবং তিনি আমাকে এটাই জানান অভিযোগ যে দিদি দেখুন আমরা দুধেল গাই হিসেবে ব্যবহৃত হচ্ছে, টাকাটা কিছু না, কিন্তু আমাদের মান সম্মানটা কিসের? তিনিও আমাদের এক সংখ্যালঘু ভাই, নামটা আমি নিচ্ছি না। তো আপনাকে এটা বুঝতে হবে, এই যে সংখ্যালঘু তোষণ, সংখ্যালঘু ভোটটাকে পাওয়ার জন্য দিনে দিনে সংখ্যালঘু ভাই বোনদের অধিকারটাকে অসুরক্ষিত করা এবং কিছু টাকা ভাতার মাধ্যমে বা 1 লক্ষ টাকা কোনোদিনই কোনো মানুষেরই সংখ্যালঘু ভাই বোনেরও জীবনের মূল্য কিন্তু হতে পারে না। এটা সংখ্যালঘু ভাই বোনদেরকে বুঝতে হবে। মাননীয় সরকার যে শুধুমাত্রই ভোট ব্যাংকের কারণেই এই সরকারকে মানে দিনে দিনে মানে পুনরুদ্ধার করার জন্য সংখ্যালঘু ভাই বোনদেরকে ব্যবহার করছেন, ব্যবহার্য হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটাও আমাদেরকে বুঝতে হবে। তাই আমি বলবো যে এটা আমাদের ভারতবর্ষ একটা মহান দেশ, এখানে সংখ্যালঘু লঘু বা গুরু বলে কিছু ব্যাপার নেই। উই অল আর ইকুয়াল মানে বিফোর দ্য আই অফ ল। তো সেই অনুযায়ী আপনারা আপনাদের সরকারকে যখন পুনর্বিবেচনা করবেন তখন আপনারা সেই ভাবনা চিন্তা করে আপনাদের অধিকার সুপ্রতিষ্ঠিত থাকছে কিনা, আপনাদের ভেরি বেসিক ফান্ডামেন্টাল রাইটস গুলো প্রোটেক্টেড থাকছে কিনা সেটা দেখেই অবশ্যই আপনারা প্রতিষ্ঠা করবেন। আমি এটাই বলতে পারি সংখ্যালঘু ভাই বোনদের উদ্দেশ্যে। আমি এটাতে যাবো না আপনি খিদিরপুরে বলে তাড়াতাড়ি করে দিচ্ছেন, সেটা তো রং চড়ানি, মাননীয় রং চড়ানি, দ্যাট উই নো, বাট আমি শুধু সেটাতে যাব না। আমরা সকলকে নিয়ে এগিয়ে যেতে চাই। ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশ, সেটা দিল্লির ইলেকশন বলে দিয়েছে। তো উই আর লুকিং ফরওয়ার্ড টু সামথিং গুড।